রিফ্রেশ করি। আমরা বাকি ছিলাম হলো ওকে, প্রসেস তো বললাম, বাড়ির কাজ থাকলো। আফটার ট্রিটমেন্ট বলতে কি বোঝাচ্ছি? আসলে আফটার ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছি যে মনে করো যে ডাইং করলাম, ডাইং করার পর সব ডাইমলিকুল যে ফাইবারের গায়ে লেগে যাবে বা বন্ড তৈরি করবে এমন কিন্তু ঘটনা নয়। কিছু কিছু ডাইমলিকুল আবার তেরা আছে না, মানে লাগবে না, বন্ড তৈরি করে না। সেই সমস্ত ডাইমলিকুল পরে কি হয়, ভালো মতো যদি ওয়াশ না করি, ওই যখন রাবিং টেস্ট করব, ওয়াশ ফাস্টনেস টেস্ট করব, তখন আসলে বেরিয়ে আসে। তো সেই কারণে আমাদের আসলে এই ওয়াশটা ভালো মতো দেওয়া দরকার। এটি সাধারণত 90 থেকে বা 90 থেকে 70 ডিগ্রির মধ্যে দেওয়া হয়, ম্যাক্সিমাম 80 তে 15 মিনিট বা 30 মিনিট, কন্টেইনিং 1-3% অ্যাসিটিক অ্যাসিড বিকজ অফ আমরা ওখানে কিন্তু দিচ্ছি কি দিচ্ছি, অ্যালকালাইন কন্ডিশন অ্যান্ড কপার সালফেট অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ দ্য শেপ। এটা দিয়ে ওয়াশ করে ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও যদি তুমি নর্মাল আফটার ট্রিটমেন্টের কথা বলো বা ওয়াশ আমরা যেটাকে বলি, হট ওয়াশ বা হট রিন্স টেক্সটাইলের ভাষা যাকে বলে, 80 তে 15 মিনিট দিয়ে নামিয়ে নেওয়া হয়, তাহলে এক্সট্রা যে ডাইটা আছে ওটা চলে যায়। আর আফটার ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যে এক্সট্রা কোনো কেমিক্যাল বা কোনো কিছু দিয়ে ট্রিটমেন্ট দেওয়া। তো এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে কপার সালফেট এবং অ্যাসিটিক অ্যাসিড দিয়ে এটা ইয়ে করেছে। ফলে কপার সালফেট তো একটা মেটাল কমপ্লেক্স, এবং যার কারণে এই ডাইমলিকুলের আকারটা বড় হয়ে যায়, ফলে যেটা ভিতরে ঢুকছে সে তো আর বেরিয়ে আসতে পারে না। ঘটনাটা হয়ে গেছে এখানে। তো চলো আমরা কিছু ফ্যাক্টরস দেখি যেটা ডাই আপটেককে আসলে প্রভাবিত করে, যে ডাই আপটেকটা কিভাবে প্রভাবিত হবে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ইনফ্লুয়েন্স অফ টেম্পারেচার, টেম্পারেচার দিলে ডাই আপটেক বাড়বে তো নাকি? এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, দেখো তো কি দেখতে পাচ্ছ, তোমাদের চোখে কি দেখা যায়? দেখো টাইম এখানে T1 T2 T3 T4 ইত্যাদি, এপাশে ডাই আপটেক পার্সেন্টেজ। আমরা ফার্স্ট অফ অল 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কি দেখো তোমরা সবাই, এই বেটা আস্তে 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 বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তাই না? এবং একটা সময় গিয়ে সেটা স্যাচুরেশনে গেল। 60 ডিগ্রিতে কি দেখতে পাচ্ছি, এই 40-এর থেকে একটু ফাস্টার ডাইটা অ্যাবজর্ব করছে। হ্যাঁ, 80-তে কি দেখতে পাচ্ছি, 40-এর থেকে আরো বেশিতে করেছে। এবং 100-এ কি দেখতে পাচ্ছি, ওরে বাবা, সে প্রথমে শুরুর মনে করো এটা যদি 10 মিনিট করে হয়, মনে করো ধরে নিলাম, বা 30 মিনিট পরেই সে মনে করো ডাই নেওয়া শুরু করছে। ঠিক আছে? সো টেম্পারেচার বাড়ালে ডাই আপটেক দ্রুত হয়, আর টেম্পারেচার কমালে ডাই আপটেকটা আস্তে আস্তে হয়। Equilibrium sorption of dye in higher temperature and higher rate of heating is lesser than at lower temperature, lower rate of heating. So initial heating should be slower rate of maximum dye uptake in the level shape. কিন্তু এই কথাগুলি বললাম, সেটার ক্ষেত্রে দেখো তো ম্যাক্সিমাম ডাইটা কোনটাতে মানে আপটেক হয়েছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা যদি ডাই আপটেকের পার্সেন্টেজ হয়, তো যখন টেম্পারেচারটা আস্তে আস্তে ইয়ে করবে, লোয়ার হিটিং এ সাধারণত আস্তে আস্তে ম্যাক্সিমাম ডাইটা অ্যাবজর্ব করছে। যখন টেম্পারেচার দিচ্ছ তুমি, তখন কি মনে করো তাদের এনার্জি লাভ হচ্ছে, সব হলো দৌড়ে গিয়ে ফাইবারের ভিতরে ঢুকতে চাচ্ছে। ঘটনাটা এটা। ডান, ইনফ্লুয়েন্স অফ টেম্পারেচার। এন্ড নেক্সট বলা হচ্ছে টেম্পারেচার আরো কিছু রয়েছে, যে সেলুলোজ অ্যাকুয়ারিজ নেগেটিভ চার্জ when applied into water and dyes aqueous anion, এটা আমরা জানি রিপালস করবে। সো ডিফারেন্স বিটুইন ডাই এন্ড ফাইবার ইজ কল্ড জিটা পটেনশিয়াল। এটা আমরা জানি জিটা পটেনশিয়াল কাকে বলে, ফাইবার এবং ডাইসের ভিতরে যে চার্জের পার্থক্য। দ্য পটেনশিয়াল ব্যারিয়ার ইজ ওভারকাম বাই ইন্ট্রোডিউসিং এক্সট্রা হিট এনার্জি ইনটু দ্য বাথ, এটাও আমরা জানি। The pores of the fibers are very small. It's only allows the entering a small single dye molecule, and direct dyes are exit solution as aggregate. With rise temperature, these dyes are broken down and progressively to single molecules and causes better penetration of higher diffusion of the dye. And the net result, level shade is maximum dye uptake. But ঘটনাটা কিন্তু তখন, সো আমাদের একটা মিনিমাম টেম্পারেচার ফলো করতে হবে লেভেল ডাইং এর জন্য, আমাদের যেহেতু উদ্দেশ্য। ইফেক্ট অফ pH, addition of excess alkali raises the pH, causing alkali তো কি বেশি বাড়বে, better solubility of dye but reduce the affinity, causing better diffusion and more anionic group and release in the bath. পিএইচটা যদি অ্যালকালাইন বেশি হয় সেটা ভালো ডাই সলিবলাইজেশনের জন্য, বাট সেটি কিন্তু অ্যাফিনিটিটাকে কমাচ্ছে। ডিফিউশন as more and more anionic group OH group sodium hydroxide NaOH
তাহলে OH গ্রুপ কি করছে, রিলিজ হচ্ছে বাতে এবং সেটি কিন্তু একটু ডিফিউশনটাকে কমাচ্ছে। সো ডিক্রিজ ইন সাবস্টেন্টিভিটি অফ ডাই এট হায়ার পিএইচ ইমপ্রুভ লেভেল অফ শেড। তো ওই যে দারোয়ান থাকলে কি লেভেলিং হবে, তাহলে যদি ডাইটা আস্তে আস্তে যায় তাহলে সেটি লেভেল ডাইং এনশিওর করবে। সো ইনক্রিজ ইন পিএইচ কাউন্টার্স hardness of water, and so dyeing must be done in the neutral or slide alkaline medium. তো নিউট্রাল এবং অথবা স্লাইড অ্যালকালাইন মিডিয়ামে ডাইংটা আমরা করতে পারি। স্লাইড অ্যালকালাইন বলতে আমরা কত বুঝবো, 7 থেকে যদি আমরা শুরু করি 8, 9 বা 10 এরকম। ওকে, রোল অফ ইলেকট্রোলাইট আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে উইদাউট সল্ট, উইদাউট, অর্থাৎ এখানে সহজ করে তোমরা লিখে দিবা উইদাউট ইলেকট্রোলাইট আর উইথ ইলেকট্রোলাইট। তো উইদাউট ইলেকট্রোলাইটে তো গ্রাফে দেখতেই পাচ্ছি যে ডাই কম নিচ্ছে। কারণটা কি, কারণটা তো তোমরা জানো, ওই যে জিটা পটেনশিয়ালের যে ব্যারিয়ারটা, সেই জিটা পটেনশিয়ালের ব্যারিয়ারটাকে ওভারকাম করা যাচ্ছে না, তো ইলেকট্রোলাইট দিয়ে সেটা ওভারকাম করা যায়। দেন ইনফ্লুয়েন্স অফ লিকুইড রেশিও, আমরা এর আগের দিনে কথা বলেছিলাম লিকুইড রেশিও নিয়ে। দেখো তো 1.1 অর্থাৎ 1:1 এ প্রচুর পরিমাণে ডাই আপটেক হচ্ছে, 1.5 এ কম হচ্ছে। তার মানে কি আমরা এখন 1.1 এ ডাইং করব? 1.1 এ ডাইং করলে তো তখন আমাদের আনইভেন চলে আসবে, অর্থাৎ কোথায় কে ডিপোজিট হবে তার কোনো ঠিক থাকবে না। সো হায়ার দ্য ইফেক্টিভ কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য বাথ, হায়ার উইল বি ডাই আপটেক। যত হায়ার হবে কনসেন্ট্রেশন, ডাই মলিকুলের কনসেন্ট্রেশন, চিনি, তাহলে মনে করো তোমার কাছে 1 গ্রাম চিনি আছে, এই 5 গ্রাম চিনি আছে, একটাতে 1 মিলি পানি আর একটাতে 50 মানে 100 মিলি পানি আর একটাতে 500 মিলি পানি। এই চিনি মনে করো তুমি গুলাইলা, কোনটা শরবত বেশি টেস্টি হবে? যেটা কম পানি আছে সেটা শরবত বেশি টেস্টি হবে, ওটাই হলো ডাই কনসেন্ট্রেশন। তাহলে যখন এই কনসেন্ট্রেশনটা বাতে বেশি হবে তখন কি ডাই মলিকুল গুলো অনেক থাকবে, হায়ার আপটেক হবে সাধারণত, বাট সেটা ইভেন হবে না। So this implies the lower liquid ratio is more effective of efficient dyeing. তো লোয়ার হলে সেটা আস্তে আস্তে হবে এবং ইভেন হবে। So increased liquid ratio will produce lighter shade and vice versa. তো যখন আমরা লিকুইড রেশিওটা বাড়াবো, মনে করো ও ঘটনাটা আরো পানি দিলা, পানি দিয়ে চিনি দিলা, তাহলে কি হলো, যত পানির পরিমাণ বাড়াচ্ছ চিনির পরিমাণ একই আছে, তাহলে তোমার কি হচ্ছে, শরবত মিষ্টি কমতে আসে কমতে আসে কমতে আসে কমতে কমতে ঘটনা একই। সো লিকুইড রেশিও বাড়ালে লাইটার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, একটু একটু লাইটার হচ্ছে। তো ইন্ডাস্ট্রিতে সাধারণত নিচের ক্ষেত্রে 3, 4, 5, সরি ওভেনের ক্ষেত্রে এবং নিচের ক্ষেত্রে সাধারণত 10, 7, 8, 9 এই রেশিওতে ডাইং করা হয়ে থাকে। এটা গেল লিকুইড রেশিওর ঘটনা। এবার যদি আমরা কথা বলি টাইম নিয়ে, যে কতক্ষণ ডাইং করতে হবে, এখানে দেখো একটা কথা বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আসলে কখন আসবে, সেই সময়টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়। নরমালি যদি আমরা ডাইং কাইনেটিক্স এর কথা বলে থাকি, তো 80 ডিগ্রিতে আমরা যদি দেখি সেক্ষেত্রে অল্প সময়ের জন্যই আমাদের অল্পতেই আসতেছে, আর 50 একটু দেরি করে আসতেছে। সো এ স্লোয়ার রেট অফ হিটিং ইনক্রিজ দ্য টাইম অফ ডাইং ফর এ গিভেন। কেন? কারণ হচ্ছে আস্তে আস্তে ডাই মলিকুল যাচ্ছে। তাহলে দুজন খেতে বসছো তোমার বন্ধু, তো একজন জোরে জোরে খাচ্ছে, তার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, আরেকজন আস্তে আস্তে খাচ্ছে, ঘটনাটা একই। জোরে জোরে যদি আমরা টেম্পারেচার বেশি দিই তাহলে ডাই আপটেক বেশি তাড়াতাড়ি হবে এবং সেই ক্ষেত্রে স্যাচুরেশনটা দ্রুত হবে, তাই না? So the equilibrium absorption depends upon the time and the temperature, and the rate of heating is high, lower will be the time to reach equilibrium absorption, and with the lower dye uptake and vice versa. খুবই সিম্পল, টেম্পারেচার কম হলে আস্তে আস্তে যাবে আর টেম্পারেচার বেশি হলে তাড়াতাড়ি যাবে। Then affinity of dye, বলা হচ্ছে affinity of dye for cellulose depends upon the hydroxyl group present in the fiber. কেন? ওই যে OH গ্রুপ আছে সেলুলোজে, the linear structure of the dye better the affinity, এবং ডাইস্টারও লিনিয়ার স্ট্রাকচার। বেঞ্জিন রিং প্রেজেন্ট ইন দ্য ডাই মাস্ট বি কোপ্লানার এন্ড আনহ্যান্সড অ্যাফিনিটি। যদি ডাইসে কোনো ক্ষেত্রে এই ধরনের বেঞ্জিন রিং থেকে থাকে তাহলে সেটা সাধারণত প্লানার হয়, কোপ্লানার হয়। এন্ড ডাই মলিকুলস হ্যাভ হাইড্রোজেন বন্ড ফর্মিং গ্রুপ NH2 আছে না, আমরা ডাই স্ট্রাকচারে যদি দেখি OH এজো গ্রুপ আর ইনটু ডাই ফাইবার অ্যাটাচমেন্ট। ওকে, এই কারণে আমার মূলত ডাইগুলো অ্যাফিনিটি শো করে। এখন আমি প্রশ্ন দিব তোমাদেরকে যে ডিরেক্ট ডাই কেন সেলুলোজের প্রতি অ্যাফিনিটি শো করে, এটা তোমাকে বলতে হবে। এখন তুমি যদি এটা ধরে লিখে দাও তাহলে তো হবে না, এটা তোমাকে তোমার মতো করে বলতে হবে যে ডিরেক্ট ডাই সেলুলোজিক ফাইবারের প্রতি অ্যাফিনিটি শো করে, তার কারণ হচ্ছে এগুলো, বা একটা করে কথা বলবা এবং ব্যাখ্যা করবা এই কারণে। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। নাও ওয়াই ডিরেক্ট ডাই ইজ সো কল্ড, কেন বলা হয়? বলা হচ্ছে অ্যানায়নিক ডাই,
and having substantivity for all types of cellulosic fiber such as cotton, viscose, rayon, etc. And these have a strong affinity towards fiber, which can be applied directly on the fiber and need assistance. This affinity for cellulose. এই কারণেই বলা হয়। কি কি কারণ? এটি সরাসরি অ্যাপ্লাই করা যায়, সেলুলোজের প্রতি অ্যাফিনিটি আছে, কোনো ডাইং অ্যাসিস্ট্যান্ট লাগে না, এগুলো কারণেই বলা হয়। ওকে, এটা দিয়ে শেষ আমাদের আইডেন্টিফিকেশন অফ ডিরেক্ট ডাই। প্রশ্ন হলো যে আইডেন্টিফিকেশন অফ ডিরেক্ট ডাই, এটা কিভাবে ডিরেক্ট ডাই দিয়ে আমরা ইয়ে করব, আমরা কিভাবে থিঙ্ক করব যে এটা ডিরেক্ট ডাই, বা কিভাবে বুঝবো এটা ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করা হয়েছে। একটা ফেব্রিক ডাইং করা হয়েছে, সেখান থেকে ডিরেক্ট ডাইং এটা ডাই এটা খুঁজে বের করা একটু কঠিন। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি আমাদের এখানে একটা আইডেন্টিফিকেশন সিস্টেম রয়েছে ফর ডিরেক্ট ডাই। চলো, বলা হচ্ছে at first we take 5 gram of colored sample which is provided by the buyer, দিল মনে করে তোমাকে, then have to take a test tube with the soap and detergent liquid, দিল, then we will ask to take white fabric and put both fabric in the test tube. টেস্ট টিউবে বায়ার যেটা দিছে বা তোমার কাছে যে ফেব্রিকটা আছে এবং সাদা ফেব্রিক দিলাম, ওখানে কি আছে, সাবান পানি আছে। when we heat it up to boiling point with the burner, after some time we can see that the colored sample is colorless and white the fabric becomes colorful. অর্থাৎ স্টেইনিং এর কথা বলছে যে আমরা যখন একটা টেস্ট টিউবে ফেব্রিকটা নিয়ে একটা সাদা কাপড় নিয়ে একটা সোপ সলিউশনে এটাকে বয়েল করব, তখন দেখা যাচ্ছে যে ডাই পার্টিকেলটা ওই ফেব্রিক থেকে উঠে আরেকটা যে নতুন সাদা কাপড় সেখানে স্টেইনিং হচ্ছে। তো এই ধরনের ঘটনা সাধারণত ডিরেক্ট ডাইসের ক্ষেত্রেই হয়ে থাকে। তো এটা একটা টেস্ট। সো এভাবে আমরা ডিরেক্ট ডাইটাকে বলতে পারি, বাট এটার জন্য আরো কিছু কনফার্মেশন রয়েছে, সেই টেস্টগুলো আমাদের করতে হবে। তবে এটা হচ্ছে প্রাইমারি ফিজিক্যাল টেস্ট আমরা বলতে পারি ফর আইডেন্টিফিকেশন অফ ডিরেক্ট ডাই। ওকে, নাও সাম ফ্যাক্টরস রিলেটেড টু ডাই। পিএইচ ভ্যালু 9 থেকে 10, কারণ হলো মাইল্ড অ্যালকালাইন, টেম্পারেচার 90 100, টাইম, ইফেক্ট, মলিকুলার সাইজ 30 থেকে 40, আর স্ট্রং খুবই ছোট ফাইবারের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের থেকেও ছোট। মলিকুলার ইফেক্ট লিকুইড রেশিও বলা হচ্ছে লেস লস অফ সলিউশন, সলিউশন কম ইয়ে হয়। ফর হায়ার লাইট অর লোয়ার ডিপার, অর্থাৎ সলিউশন যেটা যে কম নষ্ট হবে বা এ ধরনের। এরপরে আমাদের আজকের লেকচার শেষ, সেভাবে আর সেরকম কিছু নেই। এখানে কিছু কমার্শিয়াল নাম রয়েছে, যেমন ডুরাজল, তারপর হচ্ছে সদার, সলুফেনিল, এগুলো কোম্পানির নাম পাশে দেখতে পারি। আফটার ট্রিটমেন্ট আমরা অন্য ক্লাসে করবো, যেহেতু আফটার ট্রিটমেন্ট একটু বাকি আছে এখন। সো থ্যাংক ইউ আজকে সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য।